ডান্স শেষ, হলুদ লাগানো শেষ। অনেকে খেয়ে যে যার মতো রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সুমাইয়াও ঘুমোতে যাচ্ছিল, ঠিক তখনই ফয়সালের কল এলো। ফয়সাল বলল, হলুদের পোশাক না খুলে এই সাজসজ্জা নিয়ে এখনই বাড়ি থেকে বের হতে, ওরা দেখা করবে। তার খুব দেখতে ইচ্ছে করছে। কথাগুলো এমনভাবে বলল যেন সুমাইয়া না বলতে পারল না। তাই চুপি চুপি কাউকে কিছু না জানিয়ে সে বাড়ি থেকে বের হয়ে গেল। সুমাইয়া বাড়ির গেটের পাশে দাঁড়িয়ে আছে। চারিদিকে আলো, বিয়ের সব ডেকোরেশন এত সুন্দর করে করা হয়েছে যে গেটের বাইরে পর্যন্ত লাইটের ঝলক ছড়িয়ে পড়েছে। তাই সুমাইয়া একটু সরে গিয়ে গেটের পাশের একটা গাছের নিচে দাঁড়ালো, যাতে সহজে কারো চোখে না পড়ে। অন্যদিকে একটু আগেই ফয়সাল মেসেজ দিয়ে বলেছিল 5 মিনিটের মধ্যে গেটের সামনে আসবে। কিন্তু মিনিট 5 পার হয়ে গেল। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, সময় যেন থেমে আছে, কিন্তু ফয়সাল আসছে না। সুমাইয়া অপেক্ষা করতে লাগলো। মিনিটগুলো গড়াতে গড়াতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এবার বিরক্তি জমতে শুরু করলো তার। বারবার ফয়সালের নাম্বারে কল দিচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। কল যাচ্ছে, রিসিভ করছে না। হঠাৎই তার মনের ভেতর অজানা একটা ভয় কাজ করতে শুরু করলো। কিছুক্ষণ আগেও বিরক্ত লাগছিল, কিন্তু এখন সেই জায়গায় ধীরে ধীরে ভয় জায়গা করে নিচ্ছে। কোনো বিপদ হলো না তো? নিজেই ফিসফিস করে বলল সে। আর দেরি না করে ফয়সালের লোকেশন ট্যাগ করলো। লোকেশন অন হতেই সে দেখতে পেল ফয়সালের ফোন একটা জায়গায় আটকে আছে। এইবার ভয়টা আরো বেড়ে গেল। আর কোনো কিছু না ভেবে ফোনের ফ্ল্যাশলাইট অন করে সুমাইয়া হাঁটা শুরু করলো লোকেশনের দিকে। লোকেশনটা খুব বেশি দূরে না, তাদের বাড়ি থেকে 5 মিনিট হাঁটলেই একটা 3 রাস্তার মোড়। আগে এই জায়গায় অনেক গুন্ডাপান্ডা দেখা যেত। এখনো যদিও কেমন কিছু দেখা যায় না, তবু জায়গাটা নিয়ে অদ্ভুত ভয় সবসময় থেকেই যায়। সুমাইয়া ধীরে ধীরে হাঁটছে, হলুদের ভারী পোশাক, হাতে মেহেদি, চারপাশের অন্ধকার আর নীরবতা, সব মিলিয়ে তার বুকের ভেতরটা ধকধক করছে। প্রতিটা পদক্ষেপে যেন ভয়টা একটু একটু করে বাড়ছে। মাত্র 5 মিনিট হাঁটার পরপরই সে সামনে তাকিয়ে এমন এক দৃশ্য দেখলো যা দেখে হঠাৎ করে তার পায়ের নিচে মাটি সরে গেল। সুমাইয়া সামনে তাকিয়ে যা দেখলো, পাঞ্জাবি পরা ফয়সাল আর সে কোনো এক অচেনা মেয়েকে জড়িয়ে ধরে আছে। এই দৃশ্যটা দেখে যেন তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। মাথার ভেতরে চক্কর দিতে লাগলো। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। চোখ ভরে উঠল পানিতে। মনে মনে কাপা গলায় বলল, আপনি কি আমাকে ধোঁকা দিলেন ফয়সাল? পরক্ষণেই নিজেকে থামালো। না, এটা হতে পারে না, ফয়সাল এমন না। কিন্তু চোখের সামনে যা দেখছে সেটা যেন বিশ্বাস করতেই বাধ্য করছে তাকে। ঠিক তখনই ফয়সাল সামনে তাকিয়ে সুমাইয়ার উপস্থিতি টের পেল। এক মুহূর্তে চমকে উঠল। সে দ্রুত মেয়েটাকে নিজে থেকে সরিয়ে দাঁড় করালো, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ঘটনাটা এত দ্রুত ঘটেছে যে ফয়সাল নিজেও বুঝে উঠতে পারছে না কিভাবে ব্যাখ্যা করবে। সুমাইয়া ধীরে ধীরে তাকালো মেয়েটার দিকে। কোনো দিক থেকেই তাকে বাঙালি মনে হচ্ছে না। চিকন গঠন, দুধ সাদা গায়ের রং, চুলগুলো লালচে আভা, একেবারে বিদেশি চেহারা। সুমাইয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ফয়সালের বুক কেঁপে উঠল। সে বুঝে গেছে তার ম্যাডাম ভুল বুঝে ফেলেছে। আর ভুল বুঝবে না কেন? এই অবস্থায় যে কেউ থাকলে একই ভাবতো। আসলে ফয়সাল খুব তাড়াহুড়ো করে সুমাইয়ার সাথে দেখা করতে আসছিল। ঠিক তখনই একটা মেয়েকে দেখতে পেল। কয়েকটা কুকুর তাকে তাড়া করছে। মেয়েটা ভয়ে দৌড়াতে দৌড়াতে এসে সরাসরি ফয়সালকে জড়িয়ে ধরলো। কাপা গলায় ইংরেজিতে সাহায্য চাইতে লাগলো। ফয়সাল তখনই বুঝে গেল মেয়েটা বাংলাদেশী না। তাকে শান্ত করার চেষ্টা করছিল। আর ঠিক সেই মুহূর্তে সুমাইয়া এসে এই দৃশ্যটা দেখে ফেলল। ঠিক তখনই সেখানে উপস্থিত হলো মাহিন। মেয়েটি আর কেউ নয়, এটা হচ্ছে মাইশা। 2 দিন আগেই মাহিনের সাথে বাংলাদেশে ঘোরার জন্য এসেছে। মাহিন ডাক্তারি করার জন্য এখানে এসেছে। মাহিনের ডাক্তারি কাজের জন্য বাংলাদেশে প্রায়ই আসা হয়, কিন্তু কখনো মাইশাকে আনা হয় না। মাইশা অনেক আগে থেকেই ইচ্ছা বাংলাদেশে ঘুরতে যাওয়ার, কিন্তু কখনো হয়ে ওঠে না। এবার মাহিনকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে এসেছে। সারাদিন সারাক্ষণ ঘোরাফেরা করছে। রাতে বাসায় পথে মাহিনের একটা ইমার্জেন্সি কল আসার কারণে ফোনে কথা বলতে একটু দূরে যায়। অন্যদিকে মাইশা ঘুরে ঘুরে সবকিছু দেখতে দেখতে একটু দূরে চলে আসে। হঠাৎ তখনই কিছু কুকুর দেখতে পায়। কুকুর ভীষণ ভয় পায় মাইশা। তাই কোনো কিছু না ভেবে হঠাৎই দৌড় দেয় এবং কুকুরগুলো পিছনে তাড়া করতে থাকে। মাহিন হঠাৎ মাইশাকে এভাবে দৌড়ে যেতে দেখে পেছন পেছন ডাকতে ডাকতে আসে। এরপর মাইশাকে মাহিন নিয়ে যায় এবং ফয়সালকে ধন্যবাদ জানায়। চারপাশ আবার নিঃশব্দ হয়ে গেল। শুধু দাঁড়িয়ে রইল ফয়সাল আর সুমাইয়া। একজনের চোখ ভেজা অভিমান, আরেকজনের চোখে ব্যাখ্যা দেওয়ার অস্থিরতা। মুহূর্তটা যেন ভারী হয়ে আছে। ফয়সাল ধীরে ধীরে সুমাইয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। তার চোখে একরাশ অস্থিরতা আর ভেতরে চাপা টেনশন। হঠাৎই সে হাত বাড়িয়ে সুমাইয়ার চোখের পানি মুছতে গেল। সুমাইয়া ঝটকা দিয়ে হাত সরিয়ে দিল। গলা কাঁপিয়ে বলল, ছোবেন না আমাকে।
ফয়সাল এক মুহূর্ত থামলো, তারপর ঠোঁটের কোণে হালকা একটা মুচকি হাসি ফুটিয়ে আবার হাত বাড়িয়ে দিল। আবারও চোখের পানি মুছতে লাগলো। সুমাইয়া বারবার হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু ফয়সাল তার হাত আলতো করে ধরে রাখলো, সরতে দিল না। নরম গলায় বোঝানোর চেষ্টা করলো, তুমি যা দেখেছো সেটা একদমই সঠিক না। মেয়েটা হঠাৎ করে কুকুরগুলোর ভয়ে আমাকে জড়িয়ে ধরেছিল, আমি একদম অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। আর ঠিক তখনই তুমি এসে দেখে ফেলেছ। কিন্তু সুমাইয়া থামলো না, হঠাৎই রাগে চিৎকার করে উঠল, কেন জড়িয়ে ধরবে ওই মেয়ে আপনাকে? কেন? আপনি ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারেননি? চোখের পানি গড়িয়ে পড়ছে, গলা কাঁপছে, তবুও থামছে না। নাকি ভালো লাগছিল মেয়ে মানুষ জড়িয়ে ধরেছে বলে? আরো জোরে বলল, নাকি বিদেশি চামড়ার মেয়ে দেখে ভালো লেগে গেছে? আমাকে আর ভালো লাগে না। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল সে। ফয়সাল যেন মহা বিপদে পড়ে গেল। সে তো ভেবেছিল চুপি চুপি এসে বউকে হলুদের সাজে দেখবে, দুই একটা মিষ্টি কথা বলবে, হয়তো একটু আদর করবে, তারপর চলে যাবে। কিন্তু সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে। এখন মনে হচ্ছে এই মুহূর্তে যদি রাস্তায় বসে গড়াগড়ি দিয়ে কাঁদতে পারতো, তবুও নিজেকে সামলে নিল। আলতো করে সুমাইয়ার গালটা ছুঁয়ে বৃদ্ধা আঙুল দিয়ে দুই চোখের পানি মুছে দিল। নরম গভীর গলা দেখিয়ে বলল, দেখো পাখি, তুমি যেটা দেখেছো সেটা একদম ভুল দেখেছো। একটু থেমে আবার বলল, আমি ওই মেয়েকে চিনি না, কোনোদিনও দেখি নাই। হুট করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আমি নিজেও ভাবিনি এমনটা হবে। তার গলার স্বর এবার আরো নরম হয়ে এলো। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতেই পারি না। চোখের দিকে তাকিয়ে ধীরে বলল, তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। একটু গভীর শ্বাস নিয়ে বলল, তোমাকে পাওয়ার জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে তুমি জানো? আর তুমি ভাবছো আমি অন্য কারো প্রতি আকর্ষণ হবে? মাথা নেড়ে বলল, এটা একদম তোমার ভুল ধারণা। কথাগুলো শুনে সোমাইয়ার বুকের ভেতরটা ধীরে ধীরে হালকা হতে লাগলো। রাগটা যেন একটু কমে এলো, কান্নাটা থেমে গেল না, কিন্তু ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। সে চুপ করে দাঁড়িয়ে রইল। আর ফয়সাল তার চোখে তাকিয়ে বুঝে নিল তার পাখিটা এবার একটু শান্ত হয়েছে। এরপর ফয়সাল সোমাইয়ার চোখের দিকে তাকিয়ে হালকা হাসলো, মুখে সেই পরিচিত দুষ্টু মিষ্টি ভাব। নরম গলায় বলল, আমাকে নিয়ে এত জেলাসি কবে থেকে হলেন ম্যাডাম? একটু ঝোঁকে আরো কাছে এসে বলল, সারাদিন তো শুনি আপনি আমাকে ভালোবাসেন না, ভালোবাসেন না, তাহলে এগুলা কি? সোমাইয়া কিছু বলল না, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। গাল দুটো একটু লাল, চোখে কান্নার ছাপ। ফয়সাল মুচকি হেসে তার হাতটা ধরল, আস্তে করে টেনে নিয়ে হাঁটা শুরু করলো। সুমাইয়া অবাক হয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ফয়সাল কোনো উত্তর দিল না, শুধু একবার তাকালো তার দিকে, চোখে যেন কেমন যেন অন্যরকম একটা ভাব। সেই দৃষ্টি দেখে সুমাইয়ার বুক কেমনটা কেঁপে উঠল, কিন্তু সেই ভাবটা ঠিক কি সে বুঝতে পারল না। উত্তরের অপেক্ষায় প্রশ্নবোধক চোখে তাকিয়ে রইল। ভ্রু কুঁচকে গেছে সুমাইয়ার। ফয়সাল হাত বাড়িয়ে আলতো করে তার ভ্রুটা ঠিক করে দিল, তারপর খুব আস্তে গুনগুন করে গাইতে শুরু করলো। গান শেষ করেই দুষ্টু চোখে তাকালো। সুমাইয়ার গাল লাল হয়ে গেছে, লজ্জা, অভিমান, ভালোবাসা সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। সুমাইয়া হালকা হেসে বলল, আপনি না একদম পাগল। ফয়সাল মুচকি হেসে জবাব দিল, তোমার জন্যই পাগল। ফয়সালের গানের সুরের সাথে অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়ল সারা শরীরে। সুমাইয়া অবাক হয়ে তাকিয়ে রইল তার জন্য পাগলামি করা এই মানুষটার দিকে। মনে প্রশ্ন জাগলো, সে কি সত্যি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? চোখের পানি এসে গেছে, কিন্তু কিছু বলল না। অন্যদিকে ফয়সাল তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সুমাইয়া নীরবে হাঁটতে লাগলো তার পাশে, মুগ্ধ হয়ে তাকিয়ে আছে শুধু তার দিকে। এই মানুষটা এত সুন্দর করে গান গাইতে পারে, এটা সে আগে জানতোই না। হাঁটতে হাঁটতে তারা একটা শান্ত পার্কে এসে থামলো। চারপাশে হালকা আলো, নীরবতা, দূরে কোথাও হালকা বাতাস, পাতার শব্দ। ফয়সাল বসে পড়ল, তারপর সুমাইয়ার হাত টেনে সামনে বসালো মুখোমুখি। এতক্ষণ যেন ঠিকমতো খেয়ালই করেনি, এবার চোখ পড়তেই থমকে গেল। সাদা ফর্সা গায়ে হলুদ শাড়ি ঝলমল করে উঠছে আলোয়, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল। একবারে অন্যরকম লাগছে আজ তাকে। ফয়সাল এই প্রথম সুমাইয়াকে শাড়িতে দেখেছে, চোখ আটকে গেল। মনে মনে কয়েকবার বলল, মাশাল্লাহ, একটা মানুষ এতটা সুন্দর, এতটা নিখুঁত কিভাবে হতে পারে? মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে খুব যত্ন করে তার চোখ, মুখ, ঠোঁট সবকিছু বানিয়েছেন। ভাবতেই তার বুকের ভেতরটা কেমন নরম হয়ে গেল। এই মেয়েটা এখন তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, তার জীবনের সঙ্গী।
এই ভাবনাটাই তার মনে অদ্ভুত এক শান্তি এনে দিল। অন্যদিকে সোমাইয়াও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার মানুষটাকে, তার ব্যক্তিগত মানুষ, তার নিজের মানুষ। তাদের পরিচয়, তাদের বিয়ে, সবকিছুই হয়তো হঠাৎ করে হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে। কিন্তু তাদের দুজনকে দেখলে মনে হয় না এটা হঠাৎ করে হওয়া কোনো সম্পর্ক। মনে হয় অনেক দিনের পরিচয়, অনেক বছরের ভালোবাসা, যেন অনেকটা পথ একসাথে হেঁটে এসে শেষে বিয়ে করেছে তারা। কোনো কমতি নেই ভালোবাসায়। এইসব ভাবতেই সোমাইয়ার মুখে ধীরে ধীরে একটা শান্ত হাসি ফুটে উঠল। মনের ভেতরটা ভরে গেল অদ্ভুত এক সুখে। হঠাৎ করে সোমাইয়ার মস্তিষ্কে একটা প্রশ্ন ভেসে উঠল। সে সরাসরি ফয়সালের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, কিছুক্ষণ আগে যে লোকটা আপনার সাথে কথা বলছিল, তার চেহারা কিছুটা আপনার মতোই লাগলো। আপনার কি যমজ ভাই আছে নাকি? একদম মুখের কাটিং, চোখ, সবকিছু যেন একই রকম। ফয়সাল সংক্ষিপ্তভাবে বলল, না, আমি ওই লোককে চিনি না। কথাটা বললেও তার কণ্ঠে কোনো গুরুত্ব ছিল না, কারণ তার সমস্ত মনোযোগ তখন ও একদম অন্য জায়গায়, সোমাইয়ার উপর। সে একদৃষ্টে তাকিয়ে আছে, যেন চোখ সরানোর শক্তিটুকুও নেই তার। সোমাইয়া প্রথমে একটু অস্বস্তি বোধ করলো, তারপর ধীরে ধীরে চোখ ফিরিয়ে নিল অন্যদিকে। কিন্তু সে খুব ভালো করেই বুঝতে পারছে ফয়সালের দৃষ্টি এখনো তার উপরেই স্থির। একটু লজ্জা, একটু অদ্ভুত অনুভূতি নিয়ে সুমাইয়া নিজের হাত দিয়ে ফয়সালের মুখটা আলতো করে ঘুরিয়ে দিল অন্যদিকে। ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল তার, কিন্তু তাতেও যেন থামার নয় ফয়সাল। হঠাৎই সে সুমাইয়ার হাতটা শক্ত করে ধরে ফেলল, তারপর নিজের গালের পাশে এনে চেপে ধরল। মুহূর্তটা থমকে গেল। সুমাইয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। কিছুটা দ্বিধা, কিছুটা কৌতূহল নিয়ে সে আস্তে করে বলল, আচ্ছা, একটা কথা বলুন তো, আমি দেখতে কেমন? প্রশ্নটা শোনার পরও ফয়সাল কোনো উত্তর দিল না, বরং তার চোখ দুটো ধীরে ধীরে লাল হয়ে উঠতে লাগলো। দৃষ্টিতে একটা অদ্ভুত নেশা, এক অজানা গভীরতা। মনে হচ্ছিল সে যেন বাস্তব থেকে একটু একটু করে সরে গিয়ে অন্য এক জগতে হারিয়ে যাচ্ছে। হঠাৎই ফয়সাল আরো কাছে চলে এলো, এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে মিশে যাচ্ছে। নিঃশ্বাসের উষ্ণতা, হৃদস্পন্দনের শব্দ, সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে দুজনেরই। সময় যেন থেমে আছে, আর সেই থেমে থাকা সময়ের মাঝে দুজন মানুষ ধীরে ধীরে ডুবে যাচ্ছে এক অজানা অনুভূতির গভীরে। সুমাইয়ার কেমন জানি লাগছে, সবকিছু যেন গরম গরম মনে হচ্ছে। ফয়সালের নিঃশ্বাস সুমাইয়ার মুখে আছড়ে পড়ছে। হঠাৎই ফয়সাল সুমাইয়ার ঠোঁটে ঠোঁট ডোবালো। ঘটনাটা এত দ্রুত ঘটল যে সুমাইয়া কিছুই বুঝে উঠতে পারল না। সুমাইয়া প্রথমে একদম হতভম্ব হয়ে গেল। সুমাইয়া ফয়সালের পাঞ্জাবি খামচে ধরে বসে আছে, মস্তিষ্ক যেন কাজ করছে না তার। যখনই চুম্বন আরো গভীর হলো, সুমাইয়ার ঠোঁটে একটু কামড় অনুভব হতেই নিজের জ্ঞানে ফিরে আসলো এবং ফয়সালকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। তাই শেষ পর্যন্ত না পেরে নিজেও রেসপন্স করতে লাগলো ফয়সালের সাথে। প্রায় কিছুক্ষণ পর ফয়সাল ধীরে ধীরে সরে এলো। সুমাইয়া হাঁপাতে লাগলো, বুক ওঠানামা করছে দ্রুত। পুরো পরিবেশটা যেন এখন থমথমে। হঠাৎ ফয়সাল হাসি দিয়ে বলে উঠল, ইউ রেসপন্ডেড ওয়েল বেবি। ফয়সালের কথা শুনে সুমাইয়া রাগে ফয়সালের বুকে একটা হালকা ঘুষি দিল। মুহূর্তেই তার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। এরপর ফয়সাল একটু করুণ দৃষ্টিতে সুমাইয়ার দিকে তাকালো এবং ধীরে ধীরে বলতে লাগলো, প্লিজ বেবি, ডোন্ট হোল্ড মি ব্যাক টুডে। I don't want this distance between us anymore. Just say yes once, please my love. সুমাইয়া যেন এক মুহূর্তে থমকে গেল। কি বলবে সে বুঝতে পারছে না। এই লোকটা এমন ভাবে আবদার করছে যেন ছোট একটা বাচ্চা কিছু চাইছে। সুমাইয়া ফিরিয়ে দিতেও পারছে না, আবার সহজে কিছু বলতেও পারছে না। সে কোনো উত্তর দিল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। লজ্জায় তার গাল দুটো আরো রাঙা হয়ে উঠল। ফয়সাল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সে বুঝতে পারল এই নীরবতাই যেন এক ধরনের সম্মতি। তার ঠোঁটে ধীরে ধীরে একটা মুচকি হাসি ফুটে উঠল। চারপাশে হালকা বাতাস বইছে, দূরে রাস্তার ল্যাম্পপোস্টের আলো জ্বলছে নিভছে। পার্কের কয়েকটা লাইট যেন হঠাৎ করেই অটোমেটিক বন্ধ হয়ে গেল। চাঁদের নরম আলোতে এখন তারা দুজন একে অপরকে স্পষ্ট দেখতে পাচ্ছে, কিন্তু কথাগুলো যেন আর আলো ছায়ার বাইরে গিয়ে হৃদয়ের ভেতরে আটকে আছে। সুমাইয়ার অনুমতি পেয়ে উন্মাদ হয়ে উঠল ফয়সাল। একটানে খুলে ফেলল পরার পাঞ্জাবি, ছুঁড়ে ফেলল পার্কের সবুজ ঘাসের ওপর। অন্যদিকে সুমাইয়া ফয়সালের এমন কাণ্ড দেখে ভয়ে জড়সড় হয়ে বসে আছে। ফয়সাল ধীরে ধীরে এগিয়ে এলো, চোখে তার অদ্ভুত এক তীব্রতা। আস্তে করে সুমাইয়াকে শুইয়ে দিল পার্কের বেঞ্চের ওপর। ফয়সাল কি করতে যাচ্ছে তা বুঝতে পেরে কেঁপে উঠল সুমাইয়া। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল, তিরতির করে কাঁপছে অধর যুগল। তা দেখে আরো বেসামাল হলো ফয়সাল, ডুবিয়ে দিল নিজের অধর। মুহূর্তটা এত হঠাৎ, এত তীব্র, সুমাইয়া চোখ বন্ধ করে ফেলল। তারপর ধীরে ধীরে সেই স্পর্শ নেমে এলো নিচে।
শিহরণে পুরো শরীর ঠান্ডা হয়ে গেল সুমাইয়ার। লোম দাঁড়িয়ে গেল একে একে। কাঁপতে কাঁপতে সুমাইয়া বলল, থামো ফয়সাল, এটা বাসা না, এটা পার্ক। ফয়সাল থামলো না। সুমাইয়ার ঠোঁটে আঙুল দিয়ে ফিসফিস করে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। আবার ঝুঁকে এলো সে। আর ঠিক সেই মুহূর্তে সুমাইয়ার কানের কাছে মুখ নিয়ে নরম গলায় বলতে লাগলো, সর্বযুগের সেরা রূপসী তুমি, আমার চোখে একমাত্র অনন্য। তুমি ফুল নও, তবু ফুলের চেয়েও কোমল আর মিষ্টি। মায়াবতী তুমি, আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় রূপসী। এরপর আবার যেন অনুভূতির ঢেউয়ে ভেসে গেল ফয়সাল। একটানে সুমাইয়ার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরে গেল। হঠাৎ করে আরো কাছে টেনে নিল তাকে, মুখ ডুবিয়ে দিল তার ঘাড়ের কাছে। গরম নিঃশ্বাস ছুঁয়ে গেল ত্বক। শিহরণে বয়ে গেল সুমাইয়ার পুরো শরীর। কানের কাছে ঝুঁকে এসে খুব নিচু স্বরে বলল, প্রস্তুত হও, আজ তোমাকে কাঁদাবো আমার ভালোবাসায়। অজানা এক আশঙ্কা, তার অদ্ভুত অনুভূতিতে গা শিউরে উঠল সুমাইয়ার। চোখ বন্ধ হয়ে এলো, নিঃশ্বাস ভারী হয়ে উঠল ধীরে ধীরে ধীরে। সময় যেন থেমে গেল। চারপাশের পৃথিবী নিঃশব্দ হয়ে রইল। শুধু দুজনের হৃদস্পন্দন একসাথে বাজতে লাগলো। আর তারা ডুবে গেল এক গভীর অনুভূতির সমুদ্রে, যেখানে ভালোবাসার ঢেউগুলো একের পর এক আছড়ে পড়ছে। উথাল পাথাল সেই আবেগে হারিয়ে যাচ্ছে দুজনেই। সেখানে আর ভয় নেই, কোনো দ্বিধা নেই, আছে শুধু দুটো হৃদয়ের নিঃশব্দ মিশে যাওয়া।